নূরপুর গ্রামে যদি কোনো বাড়ি দেখে মানুষের অভাবের আসল রূপ বোঝা যেত, তবে সেটা ছিল ইউসুফের বাড়ি। মাটির দেওয়াল, ভাঙা টালির ছাদ আর ঠান্ডা হাওয়ায় কাঁপতে থাকা সেই ছোট্ট বাড়িটি যেন প্রতিদিন এই পরিবারটির পরীক্ষা নিচ্ছিল। এই বাড়িতেই থাকতেন ইউসুফ, তার স্ত্রী জয়নব, ছেলে আদিল আর পুত্রবধূ আয়েশা। আয়েশা গরিব ঘরের মেয়ে ছিল, কিন্তু তার মনে ছিল অনেক আশা। এই বছরের হাড় কাঁপানো শীত পুরো গ্রামকে জাপটে ধরেছিল, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই পরিবারের। ওরে বৌমা আয়েশা, এবারেই মাটিতে আলপনা দেওয়া বন্ধ করো। ভেতরে এসো মা, বাইরের ঠান্ডা যেন হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। হাত পা সব অবশ হয়ে গেছে, মনে হচ্ছে এই শীত যেন কোনো রাক্ষস হয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আম্মা, একটু ধৈর্য ধরুন। লোকে বলে না, যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা আর শান্তি থাকে সেখানে উপরওয়ালা নিজে তার দয়া পাঠান। আমাদের কাছে টাকা না থাকতে পারে, কিন্তু আশা তো আছে। আর এই আশাতেই আমি প্রার্থনা করছি যেন আমাদের ঘরেও কোনোদিন সুখ আসে। মা, তোমার সাহস দেখেই তো আমরা আজ পর্যন্ত টিকে আছি। বলো তো, আদিল কি জেগেছে? হ্যাঁ আম্মা, জেগেছেন তো, কিন্তু সারা রাত ঘুমোতে পারেননি। ছাদের টালিগুলো ভেঙে গেছে, ঠান্ডা হাওয়া সোজা ঘরে ঢোকে। মনে হচ্ছে কেউ যেন বরফের সুই ফুটিয়ে দিচ্ছে। তभी यूसुफ खांसते हुए बाहर आते हैं। ওপরওয়ালাই জানেন জয়নাব, এই বাড়ি আর আমাদের বাঁচাতে পারছে না। ছাদের ফুটো দিয়ে আসা ঠান্ডা হাওয়া আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। মনে হচ্ছে শরীরে আর প্রাণ নেই। আব্বু, আজ আমি আবার মজুরির কাজে যাচ্ছি। যদি কিছু টাকা পাই তবে 2-4টে টালি বদলে দেব, অন্তত হাওয়া আসা তো একটু কমবে। না বাবা, আমাদের পেট চালানোর মতো পুরো টাকা নেই। ছাদ ঠিক করতে হাজার হাজার টাকা লাগবে। এখন তো শুধু এটাই দোয়া যে কোনোভাবেই শীতটা কেটে যাক। আব্বু, যতক্ষণ আমরা বড় কিছু করতে পারছি না, ততক্ষণ ছোট কোনো উপায় তো করি। যেখানে যেখানে ফুটো আছি আমি পুরনো কাপড় আর বস্তা লাগিয়ে দিচ্ছি, হয়তো ঠান্ডা একটু কম লাগবে। ওটা বড়জোর কিছু সময়ের জন্য হবে মা। এই বাড়ি খুব পুরনো হয়ে গেছে, আমার ভয় হয় এটা আমাদের মাথার ওপরই না ভেঙে পড়ে। সেদিন সন্ধ্যায় আকাশ যেন ধ্বংসলীলা চালাবে বলে ঠিক করল। দমকা হাওয়ার সঙ্গে অসময়ের বৃষ্টি শুরু হলো। বিজলির চমক আর মেঘের গর্জনে পুরো গ্রাম কেঁপে উঠল। ইউসুফের পুরনো বাড়ি এই তুফান সইতে পারল না। একটা দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ল আর ছাদ বাতাসে উড়ে গেল। পরিবারটি প্রাণ বাঁচাতে পাশের এক বিশাল বটগাছের নিচে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। হে অপরওয়ালা, আমাদের সাথেই কেন এমন হয়? যেটুকু মাছা গোজার ঠাঁই ছিল সেটাও কেড়ে নিলে। এখন আমি আমার বৃদ্ধ মা বাবাকে কোথায় নিয়ে যাব? তাদের জন্যে আমার কাছে কোনো ছাদ রইল না। কাঁদিস না বাবা, অন্তত আমরা সবাই বেঁচে তো আছি। প্রাণ থাকলে পথ ঠিকই বেরোবে। জয়নব, আমার দম আটকে আসছে। এই ঠান্ডা আর বৃষ্টি সব মিলে আমার শক্তি কেড়ে নিচ্ছে। আব্বু, সাহস হারাবেন না। আদিল, কাঁদলে মন হালকা হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। আমাদের কাছে টাকা নেই ঠিকই, কিন্তু আমাদের কাছে এই বড় বটগাছটা তো আছে। গাছ দিয়ে কি হবে আয়েশা? এর নিচে দাঁড়িয়ে থাকলে বড়জোর ভেজা থেকে বাঁচবো, ঠান্ডা থেকে নয়। নিচে নয়, ওপরে। আমরা এই গাছের ডালপালার ওপর বাড়ি বানাবো। গাছের ওপর বাড়ি? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম আমার আব্বু জঙ্গলে উঁচু মাচা বানাতেন। ওপরে থাকলে বন্যজন্তুর থেকে বাঁচা যেত, কিন্তু আজ আমাদের বন্যজন্তু নয়, ঠান্ডা আর বৃষ্টি থেকে বাঁচতে হবে। আমাদের ভাঙা বাড়ির কাঠ, টালি আর বাঁশ তো আছেই, এগুলো দিয়েই আমরা ডালের মাঝখানে একটা ছোট ঘর বানাবো। গাছের মাঝখানে হাওয়া কম লাগে আর পাতারা আমাদের ঢাল হয়ে বাঁচাবে। মা, এটা কি সত্যিই সম্ভব? যদি ইচ্ছা শক্তি মজবুত থাকে তবে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের কাছে আর কোনো উপায় নেই। আদিল, ওঠো, আজই শুরু করতে হবে। আয়েশার কথা আদিলের ভেতরে নতুন শক্তি জোগালো। বৃষ্টি থামতেই দুজনে ভাঙা বাড়ি থেকে কাঠ, বাঁশ, তালপাতা আর টালি জোগাড় করলো এবং বটের শক্ত ডালগুলোর মাঝে একটা জায়গা তৈরি করতে শুরু করলো। সারা রাত পরিশ্রমের পর পরের দিন গাছের উপর একটা ছোট্ট বাসার মতো ঘর তৈরি হয়ে গেল। নিচ থেকে ওপরে ওঠার জন্য
মই লাগানো হলো। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আম্মা, আব্বু, আস্তে আস্তে উপরে আসুন, ভয়ের কিছু নেই। ইউসুফ আর জাইনাব উপরে পৌঁছান। বাহ, এখানে তো সত্যিই খুব শান্তি। নিচের মতো ঠান্ডা এখানে মনেই হচ্ছে না। আয়েশা মা, তুমি আমাদের আবার ছাদ দিলে। এক রাতেই তুমি আমাদের মাথার উপর আকাশ ফিরিয়ে দিলে। এখনো সব শেষ হয়নি আদিল, থাকার জায়গা তো হলো, কিন্তু পেটের খিদেও তো মেটাতে হবে। আমি নিচে এমন একটা চুলা বানাবো যাতে ধোঁয়া উপরে না আসে, কিন্তু তাপ আমাদের ঘর পর্যন্ত পৌঁছতে থাকে। আয়েশা গাছের শিকড়ের মাঝে একটা গর্ত খুঁড়ে সেখানে চুলা বানালো। পুরনো লোহার পাইপ দিয়ে সে একটা চিমনি তৈরি করলো যাতে ধোঁয়া উপরে না যায়। ধীরে ধীরে চুলার তাপ গাছের ঘর পর্যন্ত পৌঁছাতে লাগলো। অদ্ভুত মা, বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়াররাও এত বুদ্ধির কাজ ভাবতে পারতেন না। ওপরওয়ালা তোমাকে শুধু পুত্রবধূ হিসেবে নয়, আমাদের সাহায্যকারী হিসেবে পাঠিয়েছেন। বটগাছের ওপর তৈরি সেই ছোট্ট ঘরটি ইউসুফের পরিবারকে ঠান্ডা আর বৃষ্টি থেকে তো বাঁচালো, কিন্তু জীবনের আরেক কঠিন সত্য এবার সামনে এসে দাঁড়ালো। সেটি হলো ক্ষুধা। ঘরে রাখা সামান্য চাল ডাল শেষ হয়ে গিয়েছিল, সবজির নামগন্ধ ছিল না। আদিলও কয়েকদিন ধরে কোনো কাজ পায়নি। শীতের সঙ্গে সঙ্গে এখন পেটের জ্বালাও সবাইকে কষ্ট দিতে লাগল। বৌমা, আজ আমরা কি খাবো? ঘরে ডাল নেই, আটা নেই। এই বয়সে খালি পেটে থাকা খুব কষ্টের। আম্মা, যখন পকেট খালি হয়ে যায় তখন মানুষের চোখ খুলে ওপরওয়ালার তৈরি দুনিয়াটা দেখা উচিত। আমাদের কাছে টাকা না থাকতে পারে, কিন্তু এই গাছ, এর ফল আর এই মাটির দান তো আছে। এই বটের কাছে আতা ফলের অনেক গাছ আছে, আর পাশেই সজনে গাছ। আমি ফল আর পাতা নিয়ে আসছি, আজ কেউ না খেয়ে থাকবে না। কিন্তু বৌমা, আতা তো ঠান্ডা ফল, এই শীতে শরীর আরও খারাপ হতে পারে। আম্মা, কাঁচা খেলে ঠান্ডা লাগে, কিন্তু যখন সেই ফল ভালোবাসা আর বুদ্ধি দিয়ে রান্না করা হয় তখন তা ওষুধ হয়ে যায়। আমি আতা আর গুড় দিয়ে গরম পায়েস বানাবো, যা শরীর গরম রাখবে, আর সজনে পাতার ডাল আমাদের শক্তি দেবে। আয়েশা নিচে নামল, গাছ থেকে ফল পারল, পাতা জোগাড় করল আর চুলায় রান্না শুরু করল। কিছুক্ষণের মধ্যেই গরম পায়েস আর ডালের গন্ধে বাতাস ভরে উঠল। সেই সুগন্ধ শুধু পেট নয়, মনকেও শান্তি দিতে লাগল। সেই পথ দিয়েই গ্রামের সরপঞ্চ যাচ্ছিলেন। সুগন্ধে তার পা থেমে গেল। যখন তিনি গাছের ওপর বাড়িটি দেখলেন, তার চোখে অবাক বিস্ময় খেলে গেল। আরে আদিল, এ কি অদ্ভুত দৃশ্য! তুমি তো পুরো বাড়ি গাছের উপর বানিয়ে ফেলেছ। এত বুদ্ধি আমি আগে কখনো দেখিনি। নমস্কার সরপঞ্চমশাই, আমাদের বাড়ি তুফানে পড়ে গিয়েছিল। আয়েশা এই বুদ্ধি দিল, তাই আমরা বটগাছকেই আশ্রয় বানিয়ে নিলাম। দারুণ! আচ্ছা, এই সুগন্ধ কিসের? মুখে তো এখনই জল এসে গেল। সরপঞ্চমশাই, এটা সজনে পাতার ডাল আর আতা ফলের গরম পায়েস। আপনি চাইলে একটু খেয়ে দেখতে পারেন। নিশ্চয়ই, কেন নয়? আয়েশা পাতায় খাবার বেড়ে দিল। সরপঞ্চ এক গ্রাস মুখে দিতেই স্বাদে হারিয়ে গেলেন। আরে বাহ, এই স্বাদ তো শহরের বড় হোটেলেও পাওয়া যায় না। মা, তোমার হাতে তো সত্যিই জাদু আছে। এই শীতে এই গরম পায়েস যেন সরাসরি প্রশান্তি দিয়ে দিল। ধন্যবাদ সরপঞ্চমশাই, এসবই ওপরওয়ালার দয়া। আদিল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের গ্রামে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে। তারা শান্তি আর গরম খাবার চায়। তোমরা এই ট্রি হাউসটাকে একটা ছোট রেস্টুরেন্টে বদলে দিচ্ছ না কেন? রেস্টুরেন্ট? আমাদের মতো গরিব মানুষ? হ্যাঁ, ঠিক তোমাদের মতো মানুষই। নতুন ভাবনা আর আয়েশার হাতের স্বাদ মিলে কামাল করতে পারে। টাকার চিন্তা করো না, শুরুতে আমি সাহায্য করব। যখন আয় করবে তখন ফেরত দিও। লাভ পুরোটা তোমাদেরই হবে। সরপঞ্চ মশাই, সত্যি কি আমাদের খারাপ দিন শেষ হতে পারে? নিশ্চয় ইউসুফ ভাই, আপনার পুত্রবধূর বুদ্ধি আপনাদের মাটি থেকে তুলে গাছে নিয়ে এসেছে, আর এখন এই গাছই আপনাদের অনেক উঁচুতে নিয়ে যাবে। এক সপ্তাহের পরিশ্রমের পর বটগাছের ওপর একটি ছোট্ট ট্রি হোটেল তৈরি হয়ে গেল। নিচে কাঠের বোর্ড লাগানো হলো, আর ওপরের ডালপালার মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন এক রেস্টুরেন্ট সেজে উঠল।
আয়শা আর আদিল দিন রাত খাটতে লাগলো। জয়নব আর ইউসুফ সব কাজে তাদের সাহায্য করলেন। মেনুতে ছিল সজনে ডাল, রাগির রুটি, আতার পায়েস আর বাজরার ভাত। অভাবের ছাই থেকে এবার আশার ফুল ফুটতে শুরু করল। এক শীতের সকালে যখন সূর্যের হালকা আলো বটের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল, তখনই গাছের পাশে একটা ঝকঝকে গাড়ি এসে থামল। গাড়ি থেকে 4 জন পর্যটক নামলেন। তাদের মুখে ছিল কৌতূহল। বাহ, এই ট্রি হাউসটা তো খুব সুন্দর। গাছের ওপর বানানো এমন বাড়ি আগে কখনো দেখিনি। আমরা কি ওপরে যেতে পারি? নিশ্চয়ই, চলো। এই হাড় কাঁপানো শীতে গাছের ওপর বসে গরম খাবার খাওয়ার মজাই আলাদা হবে। 4 জন পর্যটক মই দিয়ে উপরে উঠলেন। আয়শা আর জয়নব হাসি মুখে তাদের স্বাগত জানালেন। ইউসুফ হাত জোর করে তাদের অভিবাদন জানালেন আর খোঁজখবর নিলেন। গাছের ছোট্ট ঘরটা এখন অতিথিদের হাসি আর খাবারের গন্ধে ভরে উঠল। ম্যাডাম, এই পায়েসটা তো অসাধারণ, এত সুস্বাদু যে বাড়ির কথা মনে পড়ে গেল। আপনি কি এর রেসিপি বলতে পারেন? স্যার, এটা আমার দাদি আম্মার শেখানো রেসিপি। প্রতিটা দাদির রান্নাঘরে কিছু রহস্য থাকে, আর এটা আমাদের ছোট্ট একটা গোপন বিষয়। খাওয়া শেষ করে 4 জন পর্যটক নিচে নামলেন। সেখানে আদিল একটা কাঠের টেবিলের পাশে বসেছিল। তার মুখে আশা আর ভয় দুটোই ছিল। ভাই সাহেব, আপনার জায়গাটাও খুব সুন্দর, আর খাবার তার চেয়েও ভালো। এখানে এসে সত্যিই খুব শান্তি পেলাম। ধন্যবাদ জনাব, আপনাদের বিল মোট 500 টাকা হয়েছে। এই নিন 1000 টাকা, বাকি 500 টাকা আপনি রেখে দিন। আমাদের তরফ থেকে ছোট একটা সম্মান মনে করবেন। আপনাদের পরিশ্রম আর সেবা দুটোই প্রশংসার যোগ্য। পর্যটকরা হাসি মুখে গাড়িতে করে চলে গেলেন। আদিল হাতের 1000 টাকার নোটটার দিকে কিছুক্ষণ তাকিয়েই রইল। তার চোখে জল ছিল, কিন্তু এই জল দুঃখের নয়, বরং স্বস্তি আর আশার। আয়শা, আগে আমরা সারা দিন কাজ করে মাত্র 100 টাকা পেতাম, আর আজ দেখো 1 ঘন্টাতেই 1000 টাকা। এসবই তোমার বুদ্ধি আর সাহসের জন্য হয়েছে। এটা শুধু আমার জন্য হয়নি আদিল, এটা আমাদের পুরো পরিবারের পরিশ্রম আর ওপরওয়ালার দয়ার ফল। লোকে ঠিকই বলে, ওপরওয়ালা যখন একটা দরজা বন্ধ করেন, তখন কোথাও না কোথাও একটা জানালা ঠিকই খুলে দেন। আমাদের ঘর ভেঙে যাওয়া হয়তো আমাদের জীবনের নতুন শুরু ছিল। একদম ঠিক মা, অভাব কোনো অভিশাপ নয়, বরং তা মানুষকে শক্তিশালী হতে শেখায়। আজ আমাদের কাছে শুধু টাকা নয়, সম্মান আর আশাও আছে। কয়েক মাসের মধ্যেই বটের সেই ট্রি হাউস পুরো এলাকায় নাম করে ফেলল। সন্ধ্যা হতেই রং বেরঙের আলো জ্বলে উঠত, আর নিচে মানুষের লম্বা লাইন পড়ে যেত। যে শীত একসময় এই পরিবারের জন্য বিপদ ছিল, আজ সেই শীতই তাদের জন্য কাজের সুযোগ আর সুখ নিয়ে এলো। সেদিন সন্ধ্যায় সরকন সেখানে এলেন। কি ইউসুফ ভাই, এখন তো আপনার ব্যবসা খুব ভালো চলছে। সব আপনার সাহায্য আর আমার বৌমার বুদ্ধির ফল সরপঞ্চ মশাই। পরের মাসে আমরা নিচে একটা পাকা বাড়ি বানাতে যাচ্ছি, কিন্তু এই ট্রি হাউস আমরা কখনো সরাবো না। এটা আমাদের কাছে উপাসনার জায়গার মতো। তখনই আয়েশা মিষ্টির থালা নিয়ে এলো। সরপঞ্চ মশাই, এটা সংক্রান্তির বিশেষ আরিসেলু মিষ্টি, দয়া করে গ্রহণ করুন। ধন্যবাদ মা, তুমি সত্যি এই গ্রামের জন্য এক প্রেরণা হয়ে গেছো। আদিল আর আয়েশা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের চোখে লড়াইয়ের স্মৃতি ছিল, কিন্তু মনে ছিল অপার শান্তি। আদিল, শীত এখনো খুব বেশি। আমাকে আব্বুর জন্য কাঁথ বানাতে হবে, যাতে ওনার শরীর ঠিক থাকে আর উনি আরাম পান। আয়েশা, তুমি নিজের হাতে যাই বানাও, সেটা শুধু খাবার নয়, অমৃত হয়ে যায়। পুরো পরিবার হেসে উঠল। বটগাছের ডালগুলো বাতাসে দুলতে লাগল, যেন তারাও এই পরিবারকে ওপরওয়ালার আশীর্বাদ জানাচ্ছে। খিদমতপুর গ্রামের মাঝখানে একটা অনেক বড় উঠান আছে, যেখানে সবার রান্না হয়। বড় বড় পাতিলে খাবার রান্না হচ্ছে। আগুনের তাপ আর তরকারির সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। গ্রামের মানুষ নিজেদের বাড়ি থেকে চাল, ডাল আর সবজি এনে দিচ্ছে। বড় চামচ নিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন আর রান্না করছেন।
তখনই কাসিম ভাই নিজের কাঁধে গমের একটা ভারী বস্তা নিয়ে আসেন এবং সেটি জোরে মাটিতে রাখেন। আরেও কাসিম, এটা কি করছো ভাই? বস্তাটা এইভাবে আছাড় দিচ্ছ কেন? এর মধ্যে শুধু দানা নেই, এটা ওপরওয়ালার দেওয়া বরকত। তুমি কি এটা আদরের সাথে নিচে রাখতে পারো না? আরে বড়বি, সকাল সকাল উপদেশ শুরু? এই বস্তার ওজন আমার কাঁধ জানে, আপনার এই চামচ কি বুঝবে? দেখুন, আজ আমি আমার ক্ষেতের সবচেয়ে ভালো ফসল এনেছি। রান্না হওয়ার পর এই চাল দুধের মতো সাদা আর সুগন্ধি হবে। ঠিক আছে ঠিক আছে, এটা দোয়া করে ওই কোণায় রেখে দাও। তখনই বড়বি সেখানে দাঁড়িয়ে থাকা রহমত চাচার সাথে কথা বলেন। রহমত চাচা, আমি কালই বলেছিলাম যে তরকারি রান্নার জন্য মাটির বড় হাঁড়ি চাই, আপনি কি এনেছেন? এই নিন বড়বি, সারা রাত জেগে এগুলো বানিয়েছি আর আগুনে পুড়িয়েছি। এতে খাবার রান্না হলে তার গন্ধ দূর দূরান্ত পর্যন্ত যাবে। খুব ভালো। তো এর বদলে আপনার কি চাই চাচা? চাল নেবেন নাকি ভুট্টা? চাল থাক মা, বাড়িতে অল্প আছে। আমার স্ত্রী বলছিল বাড়িতে চিনি আর একটু ঘি শেষ হয়ে গেছে, যদি থাকে তবে সেটা পাইয়ে দাও। ওরে ভাই, রহমত চাচাকে 2 কেজি চিনি আর 1 ডিব্বা ঘি দিয়ে দাও। এটাই মাটির হাঁড়িগুলোর পরিশ্রমের বদলা। সেখানে টাকার কোনো নাম নিশানা নেই। প্রয়োজন অনুযায়ী জিনিস অদলবাদল করা হচ্ছে। সবাই হাসি মুখে কাজ করছে। বড়বি, আজ দুপুরে খাবারে কি রান্না করছেন? খেতে অনেক কাজ আছে, খুব খিদে পাবে। আজ আলু ফুলকপির তরকারি, মুসুর ডাল আর বাজরার রুটি বানাচ্ছি। এটা কি যথেষ্ট, নাকি তোমার স্ত্রী বাপের বাড়ি গেছে বলে তোমার জন্য খাস মুর্গ মুসাল্লাম বানাবো? আরে, যদি আপনার হাতের ডাল আর রুটি পাই তবে মাংসের কি দরকার মা? আচ্ছা, আমি খেতে যাচ্ছি। দুপুরে খাওয়ার ঘন্টা বাজলেই চলে আসবো। গ্রামের বাইরে একটা দামি গাড়ি এসে দাঁড়ালো। সেটা থেকে জনাব সুলতান সাহেব নামলেন। তার পেছনে তার চাকর আফজাল হাতে টাকার ব্যাগ নিয়ে নামলো। তবা তবা, কেমন ধুলোবালি রাস্তা আফজাল! এটা কেমন গ্রাম? এখানে তো ঠিকমতো চলার রাস্তাও নেই। এখানে মানুষ থাকে নাকি পাথর? মালিক, আপনি চিন্তা করবেন না, এটা খিদমতপুর, খুব নামকরা গ্রাম। শুনেছি এখানকার মাটি সোনা ফলায়, তাই তো আমরা এখানে এসেছি। মাটি সোনা হলে কি হবে, থাকার রুচিও তো থাকা চাই। দেখো আমার জুতোর কি অবস্থা হয়েছে। চলো এখানকার প্রধান বাবাজানের সাথে দেখা করে কাজ শেষ করি। এই গ্রামের পুরো ফসল আমাদেরই কিনতে হবে। শহরে দাম অনেক বেড়ে গেছে, এখান থেকে সস্তায় নিয়ে সেখানে অনেক লাভ করব। একদম ঠিক মালিক, এই গ্রামবাসীরা টাকার মূল্য বোঝে না। আমরা টাকার বান্ডিল দেখালে ওরা সব কিছু আমাদের পায়ে রেখে দেবে। দুপুরের কড়া রোদ। সুলতান সাহেবের খুব তৃষ্ণা পেয়েছে। তিনি ঘাম মুছতে মুছতে রহমত চাচা, যে এখন ঠান্ডা জলের কলসি নিয়ে বসে আছে, তার কাছে গেলেন। শুনু ভাই, খুব তৃষ্ণা পেয়েছে, 2 গ্লাস ঠান্ডা জল খাওয়াও। আসুন সাহেব, এই ছায়ায় বসুন। এই জল ওপরওয়ালার রহমত, খুব মিষ্টি আর ঠান্ডা। রহমত চাচা 2 গ্লাস জল দিলেন। সুলতান সাহেব আর আফজল জল খেয়ে নিলেন। সুলতান সাহেব পকেট থেকে 50 টাকার একটি নোট বের করে চাচাকে দিলেন। এই নাও, আর বাকি টাকা তুমি রেখে দিও। সাহেব, এটা কি? আপনি আমাকে এই কাগজের টুকরোটা কেন দিলেন? আমি তো পড়তেও জানি না। আরে বোকা, এটা কাগজ নয়, টাকা। 50 টাকা। এটা দিয়ে তুমি তোমার পুরো দোকান ভরে ফেলতে পারো। টাকা? সাহেব, আমাদের গ্রামে এটা চলে না। আপনার তৃষ্ণা পেয়েছিল, আমি জল দিয়েছি। এর বদলে আপনার কাছে যা জিনিস আছে তা দিয়ে দিন। জিনিস মানে কি? মানে আপনার কাছে আটা আছে, ডাল আছে, বা কোনো চাদর যা আমার বাড়িতে কাজে আসবে? এই কাগজ দিয়ে আমি কি করব? এটা উনুনে দিলে তো আগুনও জ্বলবে না। এই, জানো কার সাথে কথা বলছো? ইনি শহরের অনেক বড় ধনী লোক। এই কাগজ নিয়ে শহরে গেলে সব কিছু কিনতে পারবে। তবে শহরে গিয়ে কিনে নেবেন সাহেব। এখানে তো জিনিসের বদলে জিনিসই চলে। যদি আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে কোনো ব্যাপার না। তৃষ্ণার্তকে জল খাওয়ানো তো পুণ্যের কাজ। আপনি যান। সুলতান সাহেব নিজের ধন সম্পদ নিয়ে অপমানিত বোধ করলেন এবং রাগে নোটটি মাটিতে ফেলে দিলেন। আফজাল, দেখলে এর বুদ্ধি? নিজে গরিব আর আমাদের পুণ্য শেখাচ্ছে।
চলো ওই গ্রামের মুখিয়া বাবাজানের কাছে যাই, তিনি নিশ্চয়ই টাকার দাম বুঝবেন। রহমত চাচা ওই নোটটি মাটি থেকে তুলে পাশের ডাস্টবিনে ফেলে দিলেন। এটা দেখে সুলতান সাহেব রাগে লাল হয়ে গেলেন। প্রধান বাবাজান একটি চাটাইয়ে বসে গ্রামবাসীদের সমস্যা শুনছেন। সুলতান সাহেব সেখানে পৌঁছলেন এবং বসার জন্য চেয়ার খুঁজছেন, কিন্তু সেখানে শুধু মাটিতে চাটাই পাতা আছে। আসুন মেহমান, আপনি পথিক মনে হচ্ছে, এখানে বসুন, চাটাই পাতা আছে। আমি সুলতান, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আমার মাটিতে বসার অভ্যেস নেই। আফজাল, ওই ব্যাগটা এদিকে আনো। সুলতান সাহেব ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে বাবাজানের সামনে রাখলেন। দেখুন মুরব্বী, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমার এই গ্রামের সমস্ত শস্য চাই, বদলে এই নিন এত টাকা, যা আপনি কোনোদিন স্বপ্নেও দেখেননি। এই টাকা দিয়ে আপনি আপনার দারিদ্র্য দূর করতে পারেন। বাবাজান তার কথা না শুনে কাসিমকে জিজ্ঞেস করেন, কাসিম, ওপরওয়ালার শুক্রিয়া যে বৃষ্টির সময় মতো হয়েছে। পুকুর কি ভরে গেছে? জি বাবাজান, ওপরওয়ালার বড় মেহেরবানি, ফসল কাটার জন্য তৈরি। যখন আমি কথা বলছি তখন আপনি এই সামান্য কৃষকের সাথে কেন কথা বলছেন? আপনি কি এই টাকার বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি সাহেব, কিন্তু যা আমাদের কোনো কাজেই আসবে না, তা 1 কাগজ হোক বা 1 লাখ, আমাদের কাছে সমান। কাজে আসবে না? আপনি কি পাগল হয়ে গেছেন? টাকার দরকার কার হয় না? সাহেব, আপনার শহরে টাকা দিয়ে ইমান আর রুটি বিক্রি হতে পারে, কিন্তু আমাদের গ্রামে আমরা মানুষের পরিশ্রমকে টাকা দিয়ে মাপি না। আমরা একে অন্যের প্রয়োজন পূরণ করি। যদি আপনার শস্য চাই, তবে বলুন বদলে কি দেবেন। টাকা নয়, কোনো কাজের জিনিসের কথা বলুন। আমার কাছে সোনা আছে, গয়না আছে, আমি ওসব দিয়ে দেব। সোনা খেলে কি পেট ভরবে সাহেব? গয়না কি তৃষ্ণা মেটাবে? আমাদের বীজ চাই, সার চাই, অথবা সেই হাত চাই যা মাটিতে পরিশ্রম করতে পারে। যদি এগুলো থাকে তবে কথা বলুন। ভারী অদ্ভুত লোক তো আপনারা। যখন ভাগ্য দরজায় কড়া নাড়ছে, তখন আপনারা তা বন্ধ করছেন। ঠিক আছে, অন্তত আমাদের খাবারের ব্যবস্থা করুন। এখানে হোটেল কোথায়? আমরা টাকা দিয়ে দেব। আমাদের গ্রামে খাবারের ব্যবসা হয় না সাহেব। কেউ টাকা নিয়ে খাবার খাওয়ায় না। এখানে ক্ষুধাকে বিক্রি করা গুনাহ মনে করা হয়। তবে কি আমরা ক্ষুধার্ত থাকব? তখনই গ্রামের ঘণ্টা খাবারের ঘোষণা বেজে ওঠে। ওই শুনুন, দস্তরখান বিছিয়ে দেওয়া হয়েছে, খাওয়ার সময় হয়ে গেছে। আমি এত বড় লোক হয়ে এই মজুরদের সাথে নিচে বসে খাবো? কখনো না। আফজাল, চলো অন্য কোনো গ্রামে গিয়ে খাবো। সুলতান সাহেব আর আফজাল রাগে সেখান থেকে বেরিয়ে যান, কিন্তু আশেপাশে অন্য কোনো গ্রাম ছিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। কড়া রোদ আর হাঁটার কারণে তাদের পেটে ক্ষুধার আগুন জ্বলতে লাগল। হার মেনে সুলতান সাহেবের পা আবার সেই দস্তরখানের দিকে ফিরে গেল। মালিক, আর শক্তি নেই। ওই তরকারির গন্ধে প্রাণ বেরিয়ে যাচ্ছে। চলুন ভেতরে যাই। তওবা, আমার কপালে কি লেখা ছিল? যাই হোক, চলো, কিন্তু আমি টাকা দিয়ে নিজের জন্য আলাদা টেবিল লাগাবো। তারা ভেতরে যান, যেখানে বড়বি সবাইকে খাবার পরিবেশন করছেন। শোনো ভদ্রমহিলা, এখানকার ম্যানেজার কে? ম্যানেজার? এখানে সবাই সেবক। কে চাই? খিদে পেয়েছে? তবে যান ওই কোনায় বসুন আর নিজের মাটির থালা তুলে নিন। দেখো, আমি শহরের অনেক বড় লোক, আমি নিচে বসবো না। এই নাও 500 টাকা, আমার জন্য একটা চেয়ার আনো আর ভালো খাবার দাও। কি বললে? 500 টাকা? আরে বাবা, এই কাগজগুলো দিয়ে আমি কি করব? এগুলো কি দিয়ে তরকারি রাখবো? এখানে একটাই নিয়ম, ক্ষুদ্রা সবার সমান আর খাবারও সবার এক। ওই দেখুন, সামনে আমাদের প্রধান বাবা জান বসে আছেন, তিনিও মাটিতে বসে খাচ্ছেন। আপনি যত বড়ই ধনী হন না কেন, আমাদের কাছে আপনি শুধু একজন অতিথি। খেতে চাইলে বসুন, নয়তো ক্ষুধার্ত থাকুন। মালিক, আল্লাহর ওয়াস্তে বসে পড়ুন, আমার পা আর চলছে না।
সুলতান সাহেবের সমস্ত অহংকার ক্ষুধার সামনে শেষ হয়ে গেল। তিনি তার দামি পোশাকের তোয়াক্কা না করে মাটিতে বসে পড়লেন। বড়বি এলেন এবং খুব ভালোবাসা দিয়ে খাবার দিলেন। সুলতান সাহেবের থালায় গরম রুটি, ডাল, ঘি আর তরকারি দেওয়া হলো। লজ্জা করো না বাবা, পেট ভরে খাও, আমি এটা অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি। সুলতান সাহেব প্রথম লোকমা মুখে দিতে তার চোখে জল এসে গেল। তার মনে হল যেন আত্মার শান্তি মিলেছে। আফজাল, আমি আমার সারা জীবনে বড় বড় হোটেলে খেয়েছি, কিন্তু যে তৃপ্তি আর শান্তি এই শুকনো রুটিতে আছে তা আজ পর্যন্ত কোথাও পাইনি। সত্যি মালিক, টাকা দিয়ে কেনা জিনিসের সেই বরকত থাকে না যাই ভালোবাসা দিয়ে দেওয়া খাবারে আছে। খাওয়া শেষ হবার পর সবাই নিজের থালা নিজেই তুলছিল। সুলতান সাহেবও দাঁড়ালেন এবং অভ্যাস মতো পকেট থেকে সোনার আংটি বের করতে চাইলেন, কিন্তু তার মনে পড়ল যে এখানে তার ধন সম্পদ নয়, তার ব্যবহার গুরুত্বপূর্ণ। বড় বি, আমি খুব খুশি হয়েছি। খাবার খুব সুস্বাদু ছিল। এই নিন, আপনি টাকা তো নেননি, কিন্তু আমার খুশির জন্য এই সোনার আংটিটা রাখুন। বাবা, আবার সেই একই কথা। এই সোনা দিয়ে আমি কি করব? এটা পড়লে শুধু বোঝা বাড়বে, পেট ভরবে না। আমাদের আপনার সম্পদের দরকার নেই, কিন্তু এখানকার একটা ছোট নিয়ম আছে। নিয়ম? কেমন নিয়ম? এখানে যে খাবার খায় তাকে বদলে কোনো না কোনো পরিশ্রম করতে হয়। কাসিম শস্য দিয়েছে, রহমত চাচা হাড়ি দিয়েছেন। আপনি বাইরে থেকে এসেছেন এবং আপনার কাছে কোনো জিনিস নেই, তাই আপনাকে শ্রম দান, নিজের পরিশ্রম করতে হবে। কাজ করতে হবে? আমি একজন ধনী লোক। বাবা, যে অন্ন শরীরে গেছে তার শুকরিয়া আদায় করার জন্য হাত তো চালাতে হবে। এটাই এই গ্রামের ইনসাফ। কোনো কঠিন কাজ নয়। দেখুন, ওখানে অজুর হাত মুখ ধোয়ার জল শেষ হয়ে গেছে। পাশের কুয়ো থেকে মাত্র 10 বালতি জল তুলে ভরে দিন, তাতেই হবে। আরে বড়বি, কি বলছেন? মালিক জল তুলবেন? আমি করে দিচ্ছি না হয়। না আফজাল, যে খেয়েছে হক তাকেই আদায় করতে হবে। তুমি তোমার কাজ করো আর মালিক ওর। কি বলেন সুলতান সাহেব? যাকে টাকা দিয়ে কিনতে পারেননি তাকে নিজের বাহুবল দিয়ে কামিয়ে দেখুন। সুলতান সাহেব এক মুহূর্ত ভাবলেন, নিজের রেশমি আস্তিন গুটালেন এবং হাসলেন। এত বছর আমার মনে হতো টাকাই সব, কিন্তু আজ জানতে পারলাম টাকা এক মুহূর্তের শান্তিও কিনতে পারে না। আমার ক্ষুধা মেটানোর বদলে এই কাজ করা এখন আমার দায়িত্ব। সুলতান সাহেব বালতি নিলেন এবং কুয়োর কাছে গেলেন। প্রথমবার তিনি নিজের হাতে ঘাম ঝরিয়ে জল তুললেন। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসা আর বিস্ময় নিয়ে দেখছিল। কাজ শেষ হল। সুলতান সাহেব ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার মুখে এমন এক সুখ ছিল যা তিনি আগে কখনো অনুভব করেননি। বাবাজান, এবার আমি বিদায় নিচ্ছি। এসেছিলাম ব্যবসা করতে, কিন্তু এখান থেকে মানবতার শিক্ষা নিয়ে যাচ্ছি। খুব খুশি হলাম বাবা। মানুষের কাছে যতই সম্পদ থাকুক, খেতে তো তাকে দুবেলা রুটিই হয়। সেই রুটির জন্য অন্যকে কষ্ট না দিয়ে সবাইকে সাথে নিয়ে চলাই হলো আসল আভিজাত্য। এই কথা আমার সব সময় মনে থাকবে। আফজাল, চলো পরের বার যখন আসব তখন টাকার ব্যাগ নয়, বরং আমাদের বাগানের ফল আর কাপড় নিয়ে আসব। সেগুলো দিয়ে এই গ্রামের ভালোবাসা আর দোয়া কিনব। বড়বি একটি ছোট পোটলা নিয়ে আসেন এবং সুলতান সাহেবকে দেন। এই নাও বাবা, পথের জন্য। এতে চিনির রুটি আছে। এর দাম দিও না। তুমি যে জল তুলেছ এটা তার বদলা। সুলতান সাহেব সেই পোটলাটি খুব আদরের সাথে কপালে ছোঁয়ালেন। বাবাজান আর বড়বি হাত নেড়ে তাদের বিদায় জানালেন। খিদমতপুর গ্রাম আজও নিজের ঐতিহ্যে বেঁচে আছে, যেখানে টাকার জৌলুস নয়, বরং মানুষের পরিশ্রম আর ওপরওয়ালার শুকরিয়াই সবচেয়ে বড় ধন।